এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজের এই অনলাইনের সান্ধ্যকালীন অনুষ্ঠান স্বাগত আপনাদের। আপনারা জানেন যে আজকে আমরা এই অনলাইন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, চর্চা হয় এবং আমরা চেষ্টা করি সাধারণ মানুষের জন্য যে বিষয় আলোচনা করলে সাধারণ বিষয় উপকৃত হবেন, আমরা সেই সব বিষয়ের মধ্যে থাকতে বেশি পছন্দ করি। আজকে আমাদের যে বিষয়, সেই বিষয় অত্যন্ত আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় এবং এই যে শরীর চর্চা, যেটা প্রতিটি মানুষের পক্ষে, বিশেষ করে সুস্থ মানুষের পক্ষে শরীর চর্চা অত্যন্ত জরুরি এবং আবশ্যিক। এবং শরীরকে সুস্থ রাখতে গেলে কি উপায়ে শরীরকে সুস্থ রাখা যায়, বিশেষ করে যারা খেলাধুলার চর্চা করেন, যারা নিয়মিত যারা চাকরি করছেন অথচ যারা সুস্থ থাকতে চান, যারা ব্যবসা করছেন কিন্তু সুস্থ থাকতে চান, তারা কিভাবে সুস্থ থাকবেন, এই বিষয়গুলো নিয়ে চর্চা করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করেছি এবং সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, তিনি নিজে একজন বিশিষ্ট ব্যায়ামবিদ, ব্যায়াম প্রশিক্ষক এবং জাতীয় তিনি একজন বিচারক শরীর চর্চার, এবং একই সঙ্গে তিনি জুনিয়র বিশ্বে যে ব্যায়াম প্রতিযোগিতা সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং তিনি নিজে জিম প্রশিক্ষক শুধু নন, তিনি নিজে একটি জিমের তিনি কর্ণধার এবং প্রচুর মানুষকে তিনি শরীর চর্চা করাচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। সেই নির্মল সাহা আজকে উনি আমাদের কাছে এসেছেন অতিথি হয়ে এবং আমরা তার কাছে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে শরীর সুস্থ রাখতে জিম কিভাবে কাজ করে এবং জিমের সঙ্গে সঙ্গে অন্যান্যভাবে শরীরকে কিভাবে সুস্থ সুন্দর রাখা যায়, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। নির্মলদা, আপনাকে এই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। এবং আপনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, আপনি ইতিমধ্যেই শুধু শরীর চর্চা নয় এবং ব্যায়ামবিদ হিসাবেও আপনি যথেষ্ট একটি পরিচিত নাম। আমাদের প্রথম যে আলোচনাটা আমরা শুরু করতে চাই নির্মলদা, যে আমরা এই রাজ্য, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ থেকে, এখন পশ্চিমবঙ্গ তৎকালীন বাংলাদেশ, সেখানে কিন্তু শরীর চর্চার একটা বিশাল চর্চা ছিল। এবং আমরা যদি দেখি রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ এবং গোবর গুহ, এরা প্রত্যেকেই কিন্তু শরীর চর্চা নিয়ে তারা কিন্তু অত্যন্ত সচেতন ছিলেন এবং তারা রীতিমতো শরীর চর্চা করেছেন। এবং বিবেকানন্দ বলেওছেন যে মুগুর ভাসতে হবে, এবং রবীন্দ্রনাথ তার তো গোটা পরিবারে সেখানে জুডো ক্যারাটে থেকে শরীর চর্চা তার প্রচলন ছিলই। কিন্তু শরীর চর্চার একটা বিশাল চর্চা ছিল এবং আমরা যদি দেখি রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ এবং গোবর গুহ, এরা প্রত্যেকেই কিন্তু শরীর চর্চার নিয়ে তারা কিন্তু অত্যন্ত সচেতন ছিলেন এবং তারা রীতিমতো শরীর চর্চা করেছেন। এবং বিবেকানন্দ বলেওছেন যে মুগুর ভাসতে হবে এবং রবীন্দ্রনাথ তার তো গোটা পরিবারে সেখানে জুডো ক্যারাটে থেকে শরীর
পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে মনোহর আইচ, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি মনতোষ রায় যিনি মিস্টার ইউনিভার্স ছিলেন, কমল ভান্ডারী, এরা স্বনামধন্য সমস্ত ব্যায়ামবিদ যারা বিশ্বের প্রতিটি প্রতিযোগিতায় তারা তাদের কৃতিত্বের পরিচয় রেখেছেন এবং শরীরকে তারা কিভাবে তৈরি করেছেন সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। নির্মলদা, এরা যাদের আমি কথা বললাম, কমল ভান্ডারী, মনতোষ রায় বা আরো যারা, বিষ্ণুচরণ ঘোষ, গোবর গুহ, এরা কিন্তু কেউই কিন্তু জিমে কিন্তু শরীর তৈরি করেননি। দেখুন, আমি ব্যায়াম শুরু করি 1965 সালে। আমার বাড়ি কলকাতার কাছাকাছি বেলঘড়িয়াতে। আমার ওখানে যে ক্লাবে তখন আমার যিনি গুরু বাসুদেব কুণ্ডু, তাকে আগেই প্রণাম জানাই, তিনি আছেন কিনা জানি না, তার আশীর্বাদে আমি কিন্তু ব্যায়াম শুরু করি এবং ব্যায়াম জগতে বড় বড় দিকপালদের কাছে সন্নিকটে আসতে পেরেছি। যেমন কমল ভান্ডারীর কথা বলেন, কমল ভান্ডারীর কাছে আমি প্রতি সপ্তাহেই যেতাম তার কাছে ট্রেনিং নেওয়ার জন্য কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তিনি আজ নেই। পরবর্তীকালে 72 সালের পরে 73 সালে মনতোষ রায়ের কাছে আমি যাই। মনতোষ রায় যখন ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, এবং সেই থেকে মনতোষ রায়ের সাথে আমার ওঠা বসা শুরু হলো। সাংগঠনিক দিক থেকেও আমি একদিকে যেমন বডি বিল্ডিং কম্পিটিশনও করছি, সঙ্গে সঙ্গে কিন্তু তেনার কথাতে আমি আমার জেলা সংগঠন তৈরি করি, বর্ধমান জেলায় বডি বিল্ডিং সংস্থায় 1975 সালে, এবং এখনও চলছে, 50 বছর হয়েও গেছে। বডি বিল্ডিং পায়োনিয়ার ওয়েস্ট বেঙ্গল, যেমন ফুটবল ওয়েস্ট বেঙ্গল। এখন আমি সর্বভারতীয় ক্ষেত্রে বিচারক হিসাবে যখনই যাই, অন্যান্য রাজ্যগুলি কিন্তু অনেক এগিয়ে গেছে, অনেক। বাংলা বডি বিল্ডিংয়ে হয়তো প্লেস পাচ্ছে, কিন্তু সেই রকম আগের মতন পাচ্ছে না। প্রতিকূল অবস্থায়, দারিদ্রতা তো আমাদের আছেই, কারণ একটা বডি বিল্ডার হতে গেলে প্রচণ্ড খাওয়ার দিকে নজর রাখতে হয়, যেটা, এবং বেশিরভাগ বডি বিল্ডার দেখা যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেরাই বেশি বডি বিল্ডার হয়েছে এখনো, যারা কম্পিটিশন করার জন্য। বড় লোকের ছেলেরা কিন্তু খুব একটা একদমই না বডি বিল্ডিং, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে, আমাদের মনে হয় নিম্নবিত্তই আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ। এবং যত ছেলেরা করছে খুব কষ্ট করেই করে, আমরা তো ট্রেনিং দেই। এবং তখন কি ছিল, প্রত্যেক জায়গায় ব্যায়ামাগার। ব্যায়ামাগার মানেই ডাম্বেল, বারবেল, প্যারালাল বার, ডনবার, এইগুলি ছিল। পরবর্তীকালে এটা আমার যতদূর ধারণা, বা আমার আজকে 60 বছর ধরে ব্যায়াম লাইনে আছি, এই যে জিম কনসেপ্টে ভারতবর্ষে যতদূর আমার মনে পড়ছে 80 দশকের শেষের দিকে এই মিস্টার তলোয়ারকর, বোম্বেতে এখনও উনি আছেন, প্রায় 90 বছর বয়সে। তলোয়ারকার্স দেখবেন বড় বড় শহরে তলোয়ারকার্স, অনলি তলোয়ারকার্স লেখা। উনি জিম কনসেপ্টে, আমার ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার খুব পরিচয় আছে। এবং দুর্গাপুরে আমি 1966-এ চাকরি সূত্রে দুর্গাপুর স্টিলে জয়েন করি, এবং তখন বিজন কমিউনিটি সেন্টার, এইজন কমিউনিটি সেন্টার, এই দুটোই সেন্টার ছিল, যেখানে আমাদের ব্যায়ামের একটা ক্লাব, একটা ঘর ছিল। ওই ডাম্বেল, বারবেল, ডনবার, প্যারালাল বার, এর বাইরে কিছু ছিল না, এবং সেদিকেই আমরা তৈরি হয়েছি। এখন 92 সালে দুর্গাপুরের যখন দেখলাম মাল্টি জিম, দেখবেন জিমে প্রথম কথা ছিল মাল্টি জিম। প্রথমে আমার যত ধারণা আরই কলেজ, বর্তমানে NIT, আরই কলেজে কিন্তু জিমটা প্রথম আসে। 12 স্টেশন, স্টেশনগুলি কি 16 স্টেশন, 8 স্টেশন, মানে একটা স্ট্রাকচারের মধ্যেই 8-10টা ব্যায়াম করার জন্য, 8টা, 10টা, 12টা, যে যেন ওই রকম বলা হয়,
স্টেশন। এই মাল্টি জিম এলো প্রথমে দুর্গাপুর বা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। মাল্টি জিমের সাহায্যে বডি বিল্ডার হওয়া যাবে না তা নয়, কিন্তু সাধারণ লোকের পক্ষে কিন্তু যারা ধরুন দৈনন্দিন জীবনে চলার জন্য আমার অভিজ্ঞতায় বলে ব্যায়ামটা খুবই প্রয়োজন, সবারই প্রয়োজন। একটু ব্যায়াম করে নিজের জন্য, এটা কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য। এবং তার সঙ্গে আবার যোগব্যায়াম আছে, যোগব্যায়ামের সঙ্গে আমি অ্যাটাচ আছি। তো এই যে ব্যায়াম মাল্টি জিম কনসেপ্টটা এবং জিম আজকে দুর্গাপুরে কিন্তু আমাদের দুর্গাপুর শহরে প্রচুর জিম তৈরি হয়েছে। সেই জিমে প্রত্যেকটা লোকই ব্যায়াম করতে যান, সাধারণ লোক, খেলোয়াড়রা। দেখবেন প্রত্যেকটা ক্লাবেই, বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সব ক্লাবের সঙ্গেই কিন্তু একটা করে জিম আছে। কারণ জিম ছাড়া পাওয়ার গেইন করার জন্য ব্যায়ামের প্রয়োজন আছে। খেলোয়াড়রা তারাও স্কোয়াট দেবে, তারাও লেগ প্রেস করবে, লেগ এক্সটেনশন করবে, পায়ের জোর দরকার, হাতের ডেল্টয়েডের জোর দরকার। এই মাল্টি জিমে বা এই জিমে এইসব দিয়ে ব্যায়ামগুলি, বডি বিল্ডার হয়তো হওয়া যাবে না, কিন্তু বডিকে সুস্থ রাখার জন্য জিমের খুব প্রয়োজন আছে। এবং যে যেখানেই করুক, আমি বলবো দুর্গাপুরের শহরে প্রচুর জিম হয়েছে। সেই জিমে, হ্যাঁ, জিমের সঙ্গে সঙ্গে জিম করতে গেলে কি হয়, তাকে সময় দিতে হবে। ওই যে সপ্তাহে একদিন করলাম, দুদিন করলাম হবে না, অন্তত অ্যাটলিস্ট 5 দিন করা প্রয়োজন, আমার অভিজ্ঞতায় তাই বলে। 2 দিন রেস্ট না পারলে অন্তত আধ ঘন্টা 20 মিনিট করে আসুক। কিন্তু যারা পড়বেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যেন রেগুলারিটি থাকে। সময়ের ব্যাপারটা দেখুন, আমিও শিফটিং ডিউটি করে ব্যায়াম করেছি, বডি বিল্ডার হয়েছি, কিন্তু কোনো ব্যাপার নাই। কিন্তু ব্যায়াম একটা সময়, আগে বলতো না একই সময় ব্যায়াম করা দরকার, সেটা কারণ সবাইকে তো কাজকর্ম করে তারপরে তো ব্যায়ামটা করতে হবে। সেই জন্য যে অনেকে বলেন যে জিম হচ্ছে শর্টকাটে বডি তৈরি করার পন্থা, এটা কি সত্যি? না, শর্টকাটে কিছু হয় না, কোনো কিছুই হয় না, পড়াশোনা হয় না, খেলাধুলাও হবে না। আর খেলাধুলা কিন্তু আমার মনে হয় আরো টাফ ব্যাপার, খুব টাফ। পড়াশোনা যে টাফ নয় তা নয়, কিন্তু খেলাধুলা করতে গেলে একটা যদি জাতীয় আন্তর্জাতিক মানে পৌঁছতে গেলে তাকে মিনিমাম এক বেলাতে 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা দিতে হবে সময়, অনুশীলন করতে হবে। তার সঙ্গে কিন্তু খাদ্য খাওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, আগেকার দিনে মনে হয়, ওনাকে নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, ওনার সঙ্গে খুবই মেশার সুযোগ হয়েছে। উনি দুর্গাপুরে আসলেই আমার বাড়িতেই থাকতেন, এটা আমার ভাগ্য। এবং খাওয়া দাওয়াটা, আমরা যখন বডি বিল্ডিং করেছি তখন কিন্তু আমরা একটু মাংস খেতাম, একটু দুধ খেতাম, ডিম খেতাম, ফল খেতাম 2-1টা, যেটা আমাদের হয়তো, সেটা আমরা চাকরি করেছি বলে জোগাড় করতে পেরেছি, সেটা জোগাড় করাও মুশকিল। তো খাদ্যেরও প্রয়োজন, খাদ্য ছাড়া বডি বিল্ডিং হবে না। না, এই প্রসঙ্গে মনোহর রাজ্যের একটা কথা আমার মনে পড়ছে। উনি এক জায়গায় বলছেন একটা ইন্টারভিউতে যে খাওয়া দাওয়া যে প্রচুর একেবারে অনেক খুব দামি খাবার খেতে হবে এমনটা নয়, কিন্তু খাবারটা খেতে হবে পুষ্টিকর খাবার। এবং উনি সুজি খাওয়ার কথা খুব বলতেন, বলতেন যে সুজি খেতেন এবং পান্তা ভাত খেতেন। হ্যাঁ, পান্তা ভাতের খুব উপকারিতা। আমরা মাঝে মাঝে ভাবি যে খাবো, ওই একদিন খাওয়ার পর আর খাই না, কিন্তু উনি তো খুবই গরিব ছিলেন। আমি ওনাকে চিনি, প্রায় ওনার বাগেরহাটি বাড়িতেও গেছি, খুব কষ্ট করে উনি উঠেছেন। মনতোষ রায়কে বিষ্ণু ঘোষী গল্প শুনেছি। বিষ্ণু ঘোষী উনি বাংলাদেশ থেকে, বিষ্ণুদার বাড়ি কলকাতাতেই, গড়পাড়ে। উনিই মানুষ করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, বিশ্বশ্রী প্রতিযোগিতায় 1951-এ নিয়ে গেছেন বিষ্ণু ঘোষ।
বিষ্ণু ঘোষ ছিলেন আন্তর্জাতিক বিচারকও, এবং মনে হয়েছে দুজনেই কিন্তু খুব কষ্ট করে। এবং আমরা 6 ভাই বোন ছিলাম, ওই ভাগ করে রুটি আর 1 কাপ দুধ খেয়েই ব্যায়াম করেছি। আমি বললাম 65-এর কথা বলছি। মানে ব্যায়াম করতে গেলে খাবারটা খুব পুষ্টিকর হতে হবে, কিন্তু যে প্রচুর দামি খাবার খেতে হবে এমনটা না। দামি খাবার কোনটা আছে? আমরা তো একটু মাংস খাবো, একটু এখন চিকেনের চলটাই বেশি, একটু ডিম। আমরা তো এই যে বাজারের ফাস্ট ফুড তো খেতে গেলে দামি, কিন্তু আমার মনে হয় ফাস্ট ফুডের চেয়ে এই খাবারগুলি অনেক সস্তা। ওটাই বলছি সেই খাবার। তবে যারা ব্যায়াম করে, স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু ওই খাবারগুলি খুব একটা খায় না। কারণ আমার জিমেও প্রচুর ছেলে ব্যায়াম করে, মেয়েরাও করছে, কিন্তু আমরাও বারণ করে দিই, শখে আহ্লাদে একদিন খেও, কিন্তু এই নয় যে রেগুলার যেন ওইটার দিকেই না, তাই না? এইটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে একটু ডিম খেলাম, একটু দুধ খেলাম, একটু ছানা খেলাম, সবই অল্প অল্প খান এবং হিসেব করে খান। নির্মলদা, এই যে নতুন প্রজন্মের মধ্যে তাদের যে শরীর চর্চাটা মূলত ধরুন ডন বৈঠক দেওয়া, মুগুর ভাজা বা ডাম্বেল করা, বারবেল করা, সেগুলোর থেকে কি জিমে ওরা বেশি আকর্ষিত হচ্ছে? ওরা জিমকে বেশি পছন্দ করছে? দেখুন, এখন তো দুর্গাপুরে তো আমি ব্যায়ামাগার বলতে খালি একটি আছে, ভোটারি ক্লাব, স্টিল মার্কেট। সেখানে আধুনিক যন্ত্রপাতি এনেছে, মানে সে ডাম্বেল বারবেল আর আছে, কিন্তু ডাম্বেল বারবেল লাগবেই। ব্যায়াম বডি বিল্ডিং করতে গেলে ডাম্বেল বারবেলের প্রয়োজন আছেই, ও ছাড়া হবে না। যেমন ডন বার, দেখবেন ডন, একটা কথা আছে না, ডন বৈঠক দাও, ডন বারই নেই কোনো জিমে। আমার জিমেও ছিল এক সময়, এখন নেই। আমার ছেলেই মূলত দেখে। এখন আমি সংগঠন নিয়েই বেশি ব্যস্ত থাকি সবসময়, যার জন্য জিমটা আমার ট্রেনিং দেওয়ার টাইম হয় না, ছেলেই দেখেন। তবে ওই বললাম, কোনো জিমে গিয়ে আমি দেখতে পাই না, অনেক সময় অনেক জিমে যাই, ডন বার আর নেই। অন্য পদ্ধতিতে আছে, কিন্তু ওই যে কাঠের ডন বার, সেটা আর নেই। এখন যে নতুন প্রজন্মের যারা জিম করতে আসছেন ছেলেমেয়েরা, মানে এদের কি কোনো নির্দিষ্টভাবে কি কোনো একটা কোর্স আছে, কোনো দিন হিসেবে কোনো কোর্স আছে বা মাস হিসেবে কোনো কোর্স আছে? কোর্স বলতে কি, ব্যায়াম আপনার বডি কদিনে হবে বলা যাবে না। অনেকে এসে বলে 6 মাসে হয়ে যাবে তো, 3 মাসে হয়ে যাবে তো। মানে দেখো, অনেক কিছু নির্ভর করে, তোমার প্র্যাকটিস, তোমার খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে কিনা। হ্যাঁ, যেটা সবচেয়ে দরকার হচ্ছে মন দিয়ে ব্যায়াম করতে হবে। আমি যে ব্যায়ামটা করছি, যে মাসেলটার জন্য ব্যায়াম করছি, সেদিকে মনটাও রাখতে হবে। অনেকে হয় দেখতে পাই আজকাল দেখি মিউজিক কানের মধ্যে একটা লাগিয়ে, আমরা কি করছো? ঠিক, আমরা পুরনো লোক তো ওইগুলি মানতে পারি না, হয়তো ভালো লাগে ওদের। বা এসি ছাড়া জিম নেই, তাই না? একটু এসি কোনো কারণে কারেন্ট অফ হয়ে গেলে বা এসি হয়ে গেলে না থাকলে তাদের হাঁসফাঁস করে ব্যায়াম। কিন্তু এক সময় তো যারা ব্যায়াম করতেন, বিশেষ করে আপনাদের সময়ে, সেখানে তো এসির তো কোনো কথাই ছিল না, একটা ফ্যান রাখা হতো। আমি তো নেতাজি ভবনে ব্যায়াম করেছি 1966-এ আসার পর থেকে। একটা ফ্যান রাখা হতো কেন? যদি শরীরটা খারাপ লাগে, মানে ফ্যানের হাওয়া খেয়ে ব্যায়াম করতাম না, কিন্তু বুঝতে পেরেছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি নিজে প্র্যাকটিস করতাম এবং গলদ ঘর্ম হয়ে যেত, মানে যে জায়গায় ব্যায়াম করতাম ভিজে যেত ঘামে। তো এখন ধরুন কনসেপ্ট চেঞ্জ হচ্ছে না, হবে না তা না। আমার জিমেও ব্যায়াম, বডি বিল্ডার, পাওয়ার লিফটার, আবার পাওয়ার লিফটিংও শুরু হয়েছে। ওয়েট লিফটিংটা সব জায়গায় করা সম্ভব নয়। ওয়েট লিফটিং গেমটা, পাওয়ার লিফটিংটা চলে কেন? পাওয়ার লিফটিংয়ে আপনার ব্যায়াম করতে গেলে স্কট, বৈঠক। পাওয়ার লিফটিংয়ে ওয়ান অফ দ্য আইটেম হচ্ছে বৈঠক, স্কট। ব্যায়াম করতে গেলে বেঞ্চ প্রেস দিতে হয়, আর পাওয়ার লিফটিংয়ে বেঞ্চ প্রেস একটা আইটেম। আবার ডেড লিফট, মাটি থেকে তুলে সোজা হয়ে দাঁড়ানো, ডেড লিফট,
এই তিনটে মিলিয়েই কিন্তু পাওয়ার লিফটিং। এছাড়াও অনলি বেঞ্চ প্রেসারও আমার রাজ্য থেকে আরম্ভ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় অনলি বেঞ্চ প্রেস, যেটা আমি অংশগ্রহণ করছি বর্তমানে 2019 থেকে। তা আর ওয়েট লিফটিংটা স্ন্যাচ অ্যান্ড জার্ক এইগুলি একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার, স্পিডি গেম, খুব টাফ। যতটা স্ট্রেংথ নেই আপনার, তার সঙ্গে আপনার স্পিডটা না থাকলে ওয়েট লিফটার হওয়া যাবে না। মানে আমি 3টে গেমেরই ন্যাশনাল জাজ এবং পাওয়ার লিফটিং আমি আন্তর্জাতিক বিচারক। এই হিসাবে আমি অনেকগুলি দেশে যেতে পেরেছি, অ্যাজ এ লিফটারও যাচ্ছি, অ্যাজ এ ইন্টারন্যাশনাল রেফারি হিসেবেও যাচ্ছি। এই আগামী 14 তারিখ থেকে 18 তারিখ আমার ন্যাশনাল বেঞ্চ প্রেস গোয়াতে আছে, আমি নিজে অংশগ্রহণ করতে যাচ্ছি। না, এক সময় নির্মলদা আমরা দেখেছি যে এই বাংলাতে বিশেষ করে প্রচুর ক্লাব ছিল, যারা ফুটবল খেলার সঙ্গে সঙ্গে বা অন্যান্য খেলাধুলার চর্চার সঙ্গে সঙ্গে তাদের একটা করে ব্যায়াম চর্চার কেন্দ্র ছিল। ওই ক্লাবগুলো থাকতেই হবে। যেমন ফুটবলারদের তো টেকনিক, স্পিড, টেকনিক সব আছে, দৌড়ানো, কিন্তু এই যে থাইয়ের পাওয়ার বা কোমরের জোর, এগুলির জন্য এক্সারসাইজ করতেই হবে। প্রত্যেকটা ক্লাবে, বড় বড় ক্লাবের সঙ্গে কিন্তু এখন জিম আছেই, এবং তারা কিন্তু সবসময় তো অফ টাইম কিছু বলে, এবং রেগুলার তারা কিন্তু ওই অনুশীলনটাও তাদের করতে হয়। একটু পায়ের ব্যায়াম, স্কোয়াট দেওয়া, একটু শুয়ে লেগ প্রেস দেওয়া, পায়ের, তারপরে কোমরের জোর বাড়াতে গেলে গুড মর্নিং, অনেকগুলি এক্সারসাইজের নাম আছে। সামনে বেন্ড হয়ে সোজা, কোমরের জোর না থাকলে কি করে খেলবে। তারপরে ডেল্টয়েডের জোর, যেমন ধরুন একটা ব্যাটসম্যান, তাকে তো খেলতে গেলে হাতের জোরও তো দরকার। হ্যাঁ, ডেল্টয়েডের জোর, ট্র্যাপিজিয়াস, ফোরামসের জোর, এইগুলি তো ব্যায়ামের মাধ্যমে জোরটা বাড়াতে হবে। ব্যায়াম না করলে তো গায়ের জোরটা বাড়বে না। খেলার পদ্ধতি, খেলার টেকনিক, তাই না? টেকনিকে তারা খেলছে, কিন্তু শরীরের যে শক্তিটা সঞ্চয় হবে ব্যায়ামের মাধ্যমে। এটাই আমার যতটুকু জ্ঞান আছে, আমার মনে হয় ব্যায়ামের বিকল্প নেই। এক সময় দেখেছি আমরা বাগবাজার ব্যায়াম সমিতি, যেটা এখনো আছে, বাগবাজার ব্যায়াম সমিতি, আহিরটোলা ব্যায়াম সমিতি, সিমলা ব্যায়াম সমিতি, যেটা বিবেকানন্দ করতেন, যেগুলো আমার মনে হয় যেটা এখনো আছে, সবগুলোই প্রায় 100-150 বছরের উপরে পেরিয়েছে। গোবরবাবুর আখড়া, উনি কুস্তিগীর ছিলেন। হ্যাঁ, তো এরা ছিল আমাদের, ধরুন একটা যারা ব্যায়াম করে বা যারা অন্যান্য বিষয়ে খেলাধুলার চর্চা করে, তাদের কাছে এগুলো খুব পরিচিত নাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা, এখনকার বেশিরভাগ ক্লাবে কিন্তু হয়তো কিছু কিছু ক্লাবের কথা বাদ দিলে বাকি বেশিরভাগ ক্লাবে হয়তো কিছু খেলাধুলার চর্চা হয়। খেলাধুলার চর্চাটা এখন ক্লাবে অনেকটা কমে গেছে, কিন্তু যেগুলো হয় সেখানে এই ব্যায়াম বিষয়টা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং যে কথাটা আপনি বলছিলেন যে এখন খুব স্বাভাবিকভাবেই এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, জিমটা খুব প্রয়োজন, এবং আমি দেখি দুর্গাপুরে অনেক জিম হয়েছে, তাদের যাতায়াত, আমার বাড়ির পাশেই একটা জিম আছে, দেখতে পাচ্ছি রেগুলার অনেক আছে, এবং সব জায়গাতেই এখন প্রচুর জিম হচ্ছে, কলকাতাতেও প্রচুর জিম হয়েছে। এবং আমাদের যারা এক্স বডি বিল্ডার, এক্স বলছি কেন, আমাদের অনেক পরে, তারা কিন্তু তাদের প্রফেশনটা, চাকরি তো পায়নি, হয়তো মিস্টার ইন্ডিয়া হয়েছে, মিস্টার এশিয়া হয়েছে, তারা কিন্তু কোনো না কোনো জিমের সঙ্গে অ্যাটাচ হয়েছে। প্রত্যেকে তো নিজে জিম তৈরি করতে পারে না, বিরাট খরচা একটা জিম তৈরি করতে গেলে। কিন্তু এই যে বডি বিল্ডাররা, এরাই কিন্তু ট্রেনার সেই সব জিমে বেশিরভাগ। কলকাতার দিকে তো আমার যারা পুরোনো বডি বিল্ডার, যারা, আমি স্টেটের 18 বছর সেক্রেটারি ছিলাম, যে জন্য স্টেটের 2000 থেকে 2018 অবধি স্টেটের বডি বিল্ডিংয়ের সবাইকেই আমি চিনি। তারা তৈরি হয়েছে, তারা এখন বিভিন্ন জিমের সঙ্গে অ্যাটাচ হয়েছে। কেউ কেউ নিজেও করেছে তৈরি, আবার অনেক জিমে তারা ট্রেনিং দেয়, সেইভাবে তাদের উপার্জন, চাকরি পায়নি। হ্যাঁ, তা একটা কথা নির্মলদা, এই যে আজকে স্টিল প্ল্যান্টে খেলাগুলি উঠে গেছে,
আগে স্টিল প্ল্যান্টে বডি বিল্ডিং হতো, ইন্টারস্টিল পাওয়ার লিফটিং হতো, ওয়েট লিফটিং হতো, সব গেমগুলি বন্ধ। রিক্রুটমেন্টও নেই সেই জন্য, তাই না? আগে তাও দুই একটা প্রত্যেক স্টিলে একটু রিক্রুটমেন্ট হতো এইসব, যেহেতু এই খেলাগুলি ইন্টারস্টিল হতো বলে। এখন সেই গেমগুলিও তো বন্ধ হয়ে গেছে। এখনো ইন্টার এসিএল হচ্ছে, কিছু চাকরি হতে পারে, পুলিশে চাকরি হচ্ছে কিছু এখনো, অল ইন্ডিয়া পুলিশ মিট হয় বডি বিল্ডিংয়ে, পাওয়ার লিফটিংও হয়, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়, সব জায়গায় কিন্তু এখনো কম্পিটিশনগুলি হচ্ছে। কিন্তু সেখানে চাকরির স্কোপটা কমে গেছে। হ্যাঁ, চাকরির স্কোপটা, ধরুন আগে আমাদের ক্যালকাটা পুলিশে যে কমল ভান্ডারী, হিতেন রায়, অনেক বড় বড় বডি বিল্ডার ক্যালকাটা পুলিশের ছিলেন, তাই না? না, কিন্তু জিম একটা খুব বড় একটা ব্যবসা আকারে এসেছে। হ্যাঁ, জিমটা ব্যবসায়ী বলতে পারেন। হ্যাঁ, মূলত জিম থেকে রোজগার, অনেকগুলি টাকার ইনভেস্টমেন্ট। আজকে আমার ভাবনা ছিল আলাদা। আমি যে জিমটা করেছি আজকে 95 সালে আমার বাড়িতে দুর্গাপুরে প্রথম জিম হয়, 95-এ। কি একটা জিম তৈরি করি ভাবনা নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই উপার্জনের ব্যাপারটা আছে, কিন্তু মূলত যেহেতু আমি এই লাইনের লোক, একটা স্বপ্ন ছিল যে ব্যায়াম নিয়েই আমি জীবনটা কাটাবো। হ্যাঁ, তাই না? আবার অনেক জিমে, আমার কি জিমের যারা কোচ আছেন, যারা প্রোপাইটার, একটা অনুরোধ যেন ঠিক মতন সঠিকভাবে তাদের গাইড করে। একদমই। আমি এই প্রসঙ্গটাতে আমি আসতে চাইছিলাম যে জিমে তো প্রচুর ছেলে মেয়ে এখন দেখা যাচ্ছে ভর্তি হচ্ছে, এবং আপনি যেটা বললেন যে মোবাইল বা কানে ইয়ারফোন কানে দিয়ে সেখানে অনেক ব্যায়াম কসরত টসরত করছে। কিন্তু আমি বলছি যে সেই কসরতটা যদি বা জিমের প্রশিক্ষণটা যদি, আমি অনেক সময় আমার জিমে যখন ঢুকে, আমার ছেলেই মূলত দেখে, আমি এখন দেখি না, আমি নিজে প্র্যাকটিস করার জন্য, বা মাঝে মাঝে যখন ঢুকি আমি বলি যে দেখো এটা কানে দিয়ে রেখেছো কেন? বলে স্যার কথাটা তো হয় শুনতে, যাতে না শুনতে। আমরা কানটাও তো এফেক্ট হচ্ছে, আমি জানি না হচ্ছে কিনা, তো আমার মনে হয় কানের পর্দার ভেতরে তো একটা ধাক্কা খাচ্ছে। আচ্ছা, তারপরে আমি বলি যে ব্যায়ামটা তুমি করছো, যে মাসেলটার জন্য ব্যায়াম করছো, সেটার দিকে মনে আছে? তোমাকে হয়তো ট্রেনার বলেছে এভাবে করা, এটা কিসের জন্য করছি? যেটা আমাদের যে কোচদের কাছে অনুরোধ, তারা যেন যা ব্যায়ামই শেখাক সেই ব্যায়ামগুলি প্রপারলি করছে কিনা। একদম, নাহলে তো সেই মাসেলটা ডেভেলপ হবে না। একদম, আমি এই কথাটাতেই আসতে চাইছিলাম যে যদি এই প্রশিক্ষণটা যদি প্রপার না হয়, এখন তাহলে কি এটার থেকে কি কোনো শারীরিক ডিফেক্ট, শারীরিক কোনো নিশ্চয়ই হবে। তাহলে কোচিং এর ব্যাপারটা রয়েছে কেন? আজকে আমি কমল ভান্ডারীর কাছে যেতাম কেন সপ্তাহে একদিন করে? ব্যায়ামটা প্রপারলি ওখানে আমি ওই দিন ব্যায়াম করতাম, প্লাস উনি চার্ট লিখে দিতেন। মনতোষ রায়ের কাছে যেতাম, আসনের চার্ট লিখে দিতেন। তারপরে আমি ওনার সঙ্গে বসে বসে আলোচনা করতাম যে মনতোষ দা এইটা করালেন কেন, এই আসনটা কেন দিলেন, এইটা কেন করছি, আসনটা কেন করছি, ভুজঙ্গাসন কেন করছি, শলভাসন কেন করছি, বা পদ্মাসন কেন করছি, কেন করছি, তার তো উত্তর চাই নাকি? তো শিক্ষকই তো তাকে বলবে যে এই জন্য। তার সবার শরীরের গঠন, আজকে আপনি যোগাসন শিখতে গেলেন, তাকে ট্রেনার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে আপনার কি অসুবিধা, কি, তাই না? অসুবিধা না থাকলেও নাও থাকতে পারে। সুস্থ শরীর গড়ার জন্য বা ভালো থাকার জন্য যোগাসন করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে। কিন্তু আবার অনেকে রোগ টোগ সারাবার জন্য যায়, তখন ট্রেনারকে জানতে হয় যে কি সব আসন তো চলবে না। আজকে আমাশা রোগীকে আমি যদি ভুজঙ্গাসন দিই, তার আমাশা বেড়ে যাবে, বুঝতে পারলেন? তাকে কি কি আসন দেবো যে আমাশাটা কমবে, তাই না? সেই জন্য আর ব্যায়ামেরও সেরকম, যে জিমে যাবে, ব্যায়াম করবে, শিক্ষকদের খুবই নজর রাখা দরকার, এটা আমার মনে হয়। এবং তাকে তুমি কি কি খায়, ডায়েট চার্টের প্রয়োজন আছে, তাই না?
আমি ব্যায়াম করছি অথচ ঠিক মতন কিছু হচ্ছে না, কেন হচ্ছে না? মানে মূলত শৃঙ্খলাবোধ প্রয়োজন। ডায়েট চার্ট, ডায়েটটা ফলো করতে হবে। এখন ডায়েট চার্ট যিনি দেবেন তাকে আগে জানতে হবে কি ধরনের খাবার। সবাইকে তো সব খাবার প্রেসক্রাইব করা যাবে না, যেমন ওষুধ সবাইকে সব গেলাম আর খেলাম তা তো নয়। তো এইগুলি আমার মনে হয় জিমে যারা যাচ্ছেন তাদেরও সচেতন থাকতে হবে এবং মন দিয়ে ব্যায়াম করতে হবে। যে মাসেলটার জন্য এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি প্র্যাকটিক্যাল। আচ্ছা, এই জিম যেটা আপনি বললেন যে প্রত্যেকটা ব্যায়ামের একটা অর্থ আছে এবং প্রত্যেকটা ব্যায়ামে কি হয়েছে বা সেই ব্যায়ামটা কিভাবে করতে হবে সেটা একটা মানে একেবারে নির্দিষ্টভাবে সেটা জানতে হবে এবং পারফেকশন ট্রেনার তাকে সেইভাবে মানে চার্ট, ব্যায়ামের চার্ট। আমার যিনি গুরু ছিলেন বাসুদা, উনি খুব একটা লেখাপড়া জানতেন না। উনি কিন্তু এই বেলগড়িয়া বা দক্ষিণেশ্বর বিভিন্ন ক্লাবে যখন যেতেন আমাকে নিয়ে যেতেন। এই উনি বলতেন, আমি লিখে দিতাম। আমারও জ্ঞান হতো যে এই চেয়ারের জন্য সামনে দাঁড় করিয়ে দেখে এই ব্যায়ামগুলি, এই যে ব্যায়ামের চার্ট, যোগাসনের চার্ট, এই চার্টগুলি তো শিক্ষকরাই করে দেবেন, ট্রেনাররাই তো দেবেন নাকি, কার কি লাগবে, তাই না? অনেকে যেমন আমি যখন বিষ্ণুদার ক্লাবে যেতাম বা কমলবাণী ট্রেনারই তখন করতেন ব্যায়াম, আমিও যেয়ে তখন শুরু করতাম, দেখতাম ওনাদের। প্রথমেই পেটের ব্যায়াম, এটা জানি না জানে কিনা, স্টোমাক যদি স্ট্রং থাকে তবেই কিন্তু আপনি শরীর ঠিক থাকে একদম। যার জন্য আমি যখন বলি যে পেটের ব্যায়ামটা করেছো, জিমে অনেক সময় ছেলেদের জিজ্ঞাসা করি, না পরে করবো। আর পরে নয়, আগে স্টোমাককে স্ট্রং করো। স্টোমাক স্ট্রং মানেই তুমি যা খাবে তাই হজম হলেই তো আমার শরীরে লাগবে। একদম। আপনি ভালো ভালো খাবার খেলেন, হজম হলো না, ঠিক বৃথা, তাই নাকি? একদম। এবং যেটা মনোহরদা বলতেন, অল্প অল্প খাও, বেশি দিন বাঁচবা। উনি বাঙাল কথা বলতেন, খাইবা কম বাঁচবা বেশি দিন। এই যে আমরা অনেক সময় বেশি খেয়ে ফেলছি, এটাও ঠিক না। পরিমিত আহার, মানে ব্যায়াম করলে যে প্রচুর খেতে হবে এরকম মানে নেই, পরিমিত আহার, তাই নাকি? এগুলি দরকার। না অনেক সময় শুনেছি, আপনি বললেন গোবর বাবুর কথা, এবং আমি একবার আনন্দবাজারে দেখেছিলাম, তখনকার দিন এলো উনি, তাই না? আমার বাবাও যেতেন গোবর বাবুর আঁকড়ায়, বোধহয় ওই বাগবাজার না ওই দিকেই বোধহয়, বলে উনি 80টা রুটি খেতেন। এই তখনকার খাবারের ব্যাপারটা, তখনকার দেখেন এখনকার আমরা তো 100 গ্রাম চালের ভাত খাই কি 150 গ্রাম, তখন বোধহয় 500 গ্রাম চালের নিচে কেউ খেত না, তাই নয় কি? আমি যখন ডিএসপিতে জয়েন করি, আমার একটা কলিগ হোস্টেলে থাকতাম, সে 1 কিলো চালের ভাত খেত। হঠাৎ আপনি জানেন 5 টাকা কিলো যখন চাল হয়ে গেল, 8 আনা 10 আনা 1 টাকার মধ্যে যে চালটা হঠাৎ 5 টাকা 6 টাকা হয়েছিল 60 দশকে, তখন একটা বিরাট চালের ক্রাইসিস। 5 টাকা কেনার ক্ষমতা ছিল না। তখন আমরা হোস্টেলে করলাম কি 200 গ্রামের ভাতের কৌটো করলাম। তো 4-5 জন ছিল 1 কিলো চালের ভাত খাওয়ার। আমরা ওরা মরে যাবে তো না খেয়ে। আর বেশিরভাগই কলকাতার সাইড বা আমাদের বেলগাড়ি, আমরা কত 100-200 গ্রামের চালের ভাত খেতাম। বলে এটা আমি বলতাম যে ওরা যা চাইবে তাই দেবে, মানে খাওয়াটা সেই পরিমাণ মতো থাকতে হবে। মানে এটা নয় যে প্রচুর খাওয়া মানে যে বডি তৈরি করতে গেলে প্রচুর খেতে হবে। কোন খাবারটা আমি খাবো, ফ্যাট লাগবে না, চিন্তা করতে হবে। আজকাল কিন্তু বডি বিল্ডিং এ, তারপরে কি জানেন তো, আজকাল অনেক কিছু, যেটা আমি বিং একজন পুরনো বডি বিল্ডার হিসেবে ভাবি, জল খাচ্ছে না, বডি কি শুকাচ্ছে, তারপরে শুনছি তো মারা গেছে ওটা। আজকে যে পরিমাণ জলটা আমার দরকার, সেই জলটা কি বডিকে মাসেল বের করার জন্য জলই খাচ্ছে না ঠিক মতো। কি কম্পিটিশনে জিততে হবে। এবং ব্যাড এফেক্টগুলি হচ্ছে তাদের লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হঠাৎ স্ট্রোক হয়ে যাচ্ছে,
অভাবে। তো এইগুলি ওই যে বললাম কম্পিটিশনে জিততে হবে। মানে তারপরে তো অনেক কিছু আজকাল ফুড সাপ্লিমেন্ট অনেক বেরিয়েছে। হ্যাঁ, আমাকে যখনই জিজ্ঞাসা করে আমি বলি বাবা আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই, আমি ছোলা বাদাম খাওয়া লোক। আজকাল কেউ ছোলা বাদাম খায় না, মনে হয় না। যারা ব্যায়াম করে, বডি বিল্ডিং করছে বা পাওয়ারলিফট করছে, তারা মনে হয় ডেইলি সকালে আমরা কি করতাম, ছোলা বাদাম কলা ভেজানো, এই ভেজানো এক বাটি খেতামই, তাই না? তারপরে ডিম জুটলো না সেগুলির দিকে পড়ে। কিন্তু ছোলা বাদাম কেনার মতন ক্ষমতা, এবং আমাদের নেহেরু স্টেডিয়ামে ছোলা বাদাম ভেজানো থাকতো জানেন, স্টেডিয়ামে গেলেই বালতি করে ছোলা বাদাম ভেজানো থাকতো। এটা এক সময় বহু পরিবারেও এটা ছিল যে ছোলা বাদাম ভিজিয়ে রাখা, ছোলা বাদামটা খাওয়া খেতামই। আচ্ছা, একটা কথা নির্মলদা, এই যে স্কুলগুলোতে আজকাল বিশেষ করে এখন তো বেশিরভাগ স্কুল মানে অভিভাবকরা তো ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেমেয়েদেরকে পাঠান, আর সরকারি স্কুলগুলো এখন সেই পরিস্থিতিতে নেই। কিন্তু এইসব স্কুলে কিন্তু খেলাধুলার চর্চা কিছুটা থাকলেও ব্যায়ামের চর্চাটা কিন্তু এইসব স্কুলগুলোতে খুব একটা স্কুলে ধরুন, কিন্তু ব্যায়াম চর্চা যদি স্কুল লেভেল থেকে শুরু না হয় তাহলে আপনি মানে বড় ব্যায়ামবিদ পাবেন কি করে? না, স্কুল লেভেলে তো আমি কোনো দেখি না। হ্যাঁ, অনেক জায়গায় দেখি যোগার ক্লাস আছে। হ্যাঁ, যোগার ক্লাসটা অনেক স্কুলে আছে, যেমন এনআইটি তো যে আমার যিনি আছেন উনি যোগারই টিচার এনআইটির। আচ্ছা, হ্যাঁ, উনি বলেছেন আমার কথা বলবেন না, উনি সঞ্জীবিএসে ছিলেন, পরে এখন বর্তমানে এনআইটিতে আছেন। হ্যাঁ, তো যোগা কম্পালসারি ওখানে ফার্স্ট ইয়ারের ছেলেদের করতেই হবে, ছেলে মেয়েদের। তো যোগাটা অনেক স্কুলে এখনো আছে, কিন্তু ব্যায়ামের ব্যাপারটা নেই কোনো স্কুলে। সেটাই যে কোনো স্কুলেই ওই যারা ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে ক্লাবে বা জিমে, যেহেতু জিম অনেক হয়েছে। না, আপনি নিজে ব্যক্তিগতভাবে শরীর তৈরি বা শরীর চর্চার কথা আপনি কি দেখে উৎসাহিত হলেন? আমি উৎসাহিত হয়েছিলাম 1964-এ রহরা রামকৃষ্ণ মিশনে একটা শো দেখেছিলাম, বডি বিল্ডিংয়ের শো, বিষ্ণু ঘোষের পরিচালনায়। তখন ওখানকার স্বামী পূর্ণানন্দ মহারাজ ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনে। কমল ভান্ডারী এদের শো দেখেছিলাম 1960। শো দেখার পরের থেকেই না আমার ব্যায়ামের আগ্রহটা জন্মালো, রহরা রামকৃষ্ণ মিশনের ওই শো দেখার পরে। বিষ্ণু ঘোষ নিজে প্রচুর ছাত্র তৈরি করেন, অনেক, উনি ওনার অবদান অনেক। ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, আজকে কমল ভান্ডারী শুনেছি তার বাড়িও বারুইপুরে ছিল, সাধারণ ঘরের ছেলে। ওই কমল ভান্ডারীকেও উনি এনেছিলেন, এবং কলকাতা পুলিশে ম্যাক্সিমাম বডি বিল্ডারদের বিষ্ণু ঘোষই ঢুকিয়ে দিয়েছে। বিষ্ণু ঘোষের অবদান, মনোহর হিসাবে একটু ঠোঁট কাটা ছিলেন, তো ও ছেলে দ্বারা। না, একটা কথা নির্মলদা, এখনকার যদি মানে আমি এই যে এত বিখ্যাত সমস্ত ব্যায়ামবিদদের নাম আপনি বললেন, সেই এখন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থানটা কি? আন্তর্জাতিকে ভারতবর্ষে ভালো ভালো এখনো ভালো আছে, ভালো আছে বললাম। মহারাষ্ট্র খুব এগিয়ে গেছে, তামিলনাড়ু খুব এগিয়ে গেছে বডি বিল্ডিংয়ে। বাংলা, আমি তো ওই যে বললাম 18 বছর স্টেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমার দুই একটা করে ছেলে সিলেকশন পেত রিপ্রেজেন্ট করে। তারপরে কি জানেন তো, আমাদের বডি বিল্ডিং বলুন, পাওয়ার লিফটিংয়ে বলুন, নিজের পয়সায় যেতে হয়, গভর্নমেন্টের কোনো অনুদান নেই। আচ্ছা, এই যে ভারতের থেকে আজকে আমি অনেকগুলি কম্পিটিশনে অংশগ্রহণ করতে গিয়েছি নিজের পকেটের পয়সা, আর একটা কম্পিটিশন সবার ক্ষেত্রে কি? সবারই ক্ষেত্রে। আচ্ছা, আজকে নতুন নয়, আগেও যারা গেছে আন্তর্জাতিক, আমাদের এই যে গোলাম মোস্তফার নাম শুনেছেন ছেলে, অমিত পাকরাশি, এরা তখন চাকরি পায়নি 92-তে। অমিত আজ নেই আমাদের মধ্যে। এরা আমার জেলা থেকে ইন্টারন্যাশনালে গিয়েছে ওই নিজের পয়সাতে।
জোগাড় করে দিয়েছি, আনন্দবাবু দিয়েছিলেন জোগাড় করে গোলামকে, আমার যতদূর মনে পড়ছে, এবং অমিত পাকরাশি, এবং এরা দুজনেই এলএস স্টিলে চাকরিও পেয়েছিল পরে। না, একটা কথা আমি বলতাম, আমরা যে খুব উন্নত দেশ যেগুলো, বিশেষ করে ধরুন আমেরিকা বা অন্যান্য যে দেশগুলো, সেখানে ধরুন স্টিভ রিভস বা এদের যে শরীরের যে গঠন, আজকে স্টিভ রিভস বা রেস পার্কের সঙ্গে কিন্তু মনোরাইচের ছবি দেখেছি। হ্যাঁ, মনোরাইচের ছবি, কিন্তু মনোরাইচের সঙ্গে উনিও ওয়ান অফ দ্য কম্পিটিটর হ্যাঁ ছিলেন শর্ট গ্রুপে। তখন আমি যখন কম্পিটিশন করতাম তখন হাইটে হতো, এই যে কমল ভান্ডারি বা, এখন কিন্তু বডি ওয়েটে ক্লাসিফিকেশন। আগে কিন্তু আমরা হাইটেই করেছি, শর্ট গ্রুপ, মিডল গ্রুপ, টল গ্রুপ, 3টে গ্রুপের কম্পিটিটর। মানে ভারতবর্ষ থেকে তো হাইটের একটা সমস্যা ছিলই নাকি? না, তখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলি হাইটে হতো। এখন যেমন বডি ওয়েটে হয়, 60 কেজি, 70 কেজি, 80 কেজি, লাইট ওয়েট, হেভি ওয়েট, এইরকম ভাগ হয়েছে বডি বিল্ডিং। লাইট ওয়েট, হেভি ওয়েট, ফেদার ওয়েট, যেটা ওয়েট লিফটিং এ বরাবরই, পাওয়ার লিফটিং এ বডি ওয়েটের উপরেই ক্লাসিফিকেশন, কিন্তু বডি বিল্ডিং ওয়ান্স আপন এ টাইম হাইটেই ছিল। এখন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল যে ফেডারেশন, তার নিয়ম হচ্ছে ওয়েটে। না, আপনি যেটা বললেন নির্মলদা, যে সরকারিভাবে আপনারা সরকারি সাহায্য আমরা পান না, তাহলে আপনাদের যে এই যে সংস্থা আছে, এই যে বিভিন্ন ধরনের সংস্থা আপনার, আপনার ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন আছে, আপনার রাজ্য ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, বা বিভিন্ন ক্লাব আছে, তাহলে মানে এদের কাজটা কি? তাহলে এদের কাজটা, ধরুন আমি রাজ্য সংস্থার সচিব হিসেবে যখন ছিলাম, জেলাগুলি থেকে কম্পিটিটরসরা আসতো, তাদের কাছ থেকে তাদের ইন্টারভিউগুলি আমরাই কালেক্ট করতাম। না, সেটা ঠিক আছে, কিন্তু সরকারকে কোনোভাবে এই ব্যাপারে সহায়তার জন্য আপনারা মানে কোনো চেষ্টা করেন? অ্যাপিল তো করাই হয়, অ্যাপিল করলেই যে পাবো বা পাইনি, আবার পেয়েছিও কিছু সময়। না, ধরুন যদি আজকে কোনো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে, প্রতিযোগিতাতে ধরুন ভারতবর্ষ থেকে কেউ সেখানে অংশগ্রহণ করতে যাবে, সেখানে তার হয়তো আর্থিক প্রতিবন্ধকতা আছে, যেতে পারছে না। হ্যাঁ, তাহলে সে কিভাবে যাবে? যেতে পারছে না। হ্যাঁ, আবার না, যেরকম আমাদের ক্রিকেট, ফুটবল, হকির ক্ষেত্রে একটা সরকারি সহায়তা থাকে, না আমাদের বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং আমি দেখতে পাচ্ছি না। আবার অন্যান্য স্টেট থেকে পাই। আচ্ছা, এটা আপনি আমাদের রাজ্যের কথা? আমার রাজ্যের কথা। আচ্ছা, তবে অল ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু অনুদান দেয় না। এই যে তারা একটা জাস্ট ক্লিয়ারেন্স নিতে হয়, তো ইন্টারন্যাশনাল যখন যাবে চ্যাম্পিয়নশিপে, তখন তো গভর্নমেন্ট নো কস্ট ক্লিয়ারেন্স, গভর্নমেন্টের অর্ডার থাকে নো কস্ট ক্লিয়ারেন্স, মানে আগেই সেটা ক্লিয়ার করে থাকে যে নো কস্ট। হ্যাঁ, যে আমরা টাকা দিচ্ছি না, বাট পারমিশন দিচ্ছি, কারণ এম্বাসির ব্যাপার আছে, ঘটনা ঘটতে পারে অনেক রকম, তাই নাকি? নিশ্চয়ই। সেই জন্য যখন ইন্ডিয়া টিম যায়, তখন গভর্নমেন্টের একটা ক্লিয়ারেন্স নিতে হয়, তারা নো কস্ট ক্লিয়ারেন্স দিয়ে দেয়। ঠিক, বুঝলেন? আবার অন্যান্য স্টেটের খবর পাই যে তারা সরকারি, যেমন মণিপুর পাশেই, মণিপুরের টিমকে মণিপুর সরকার ভালোই সাহায্য করে শুনি। সেটা সরকারের প্রত্যেকটা সরকারের আলাদা আলাদা নীতি, তার নীতি, যেটা আমাদের সরকারের নিন্দা করার কিছু নেই, কিন্তু হয়তো আমরা বের করতে পারছি না। চাইলেই যে পাবো তার কোনো গ্যারেন্টি নেই, তাই নাকি? কিন্তু আপনাদের তো একটা স্বীকৃত একটা ফেডারেশন রয়েছে, বডি রয়েছে, স্বীকৃতিটা আছে, কিন্তু ওই যে গভর্নমেন্ট পয়সা দেব সেরকম ব্যাপারটা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। বিশেষ করে আমি যে 3টে গেমের সঙ্গে যুক্ত, পাওয়ার লিফটিং, বডি বিল্ডিং এবং যোগাসন, পয়সা, আমি যেমন দুর্গাপুরে অনেক চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করেছি, কখনো কখনো চেষ্টা চরিত্র করে এক সময় পেয়েছি। বুঝতে পেরেছি, মানে সেটাকে স্পন্সর পাওয়া যায় না সরকারি, মানে হয়তো আমাকে একবার দিলীপ মজুমদার যখন এমএলএ ছিলেন, তিনি একবার করে দিয়েছিলেন। তারপরে অপূর্ব মুখার্জি যখন এমএলএ মেয়র ছিলেন, আমি যে সংস্থা, এখন সেই সংস্থায় যুক্ত নেই, আমি ছেড়ে দিয়েছি সংস্থা,
অনেক কারণ আছে তার পেছনে। নির্মলদা, আমরা প্রায় শেষ অংশে এসে পৌঁছেছি। আপনি আজকের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েরা, তারা শরীরচর্চার জন্য কি করবে, এবং যারা অসুস্থ, যারা অনেক রোগাক্রান্ত, তারা শরীর নিয়ে কাছে তাদের একটা আবেদন রইল। আমার মেয়েদের কাছে একটা, আমার দুর্গাপুরবাসীর কাছে আবেদন, আপনারা যেখানেই আসন করুন, ব্যায়াম করুন, প্রপার গাইডেন্সটা পাওয়ার খুব দরকার। যোগাসন করলে শরীরকে সুস্থ রাখা যাবেই, এবং যোগাসনের মাধ্যমে অনেক রোগ সারতে সাহায্য করে, ইন্টারনাল অর্গানসগুলিকে ডেভেলপ করে যোগায়। আমরা যেমন বডি বিল্ডিং করলে বাইরের মাসল, আবার যোগাসন করে স্টোমাকে স্ট্রং হয়, অনেক আসন আছে যেগুলি। আমার কথা হচ্ছে শিক্ষিত কোচের কাছে ট্রেনিং নাও, মানে জিমের ক্ষেত্রেও সেটা, যোগার ক্ষেত্রেও সেটা, আজকে পড়াশোনার ক্ষেত্রেও আপনি ভালো মাস্টারের কাছে যে লাইন দিয়ে পড়ছে, একদম একদম, তাই না? আবার অনেক মাস্টার চুপচাপ বসে আছে। তো শিক্ষাটা বি ম্যান অ্যান্ড মেক ম্যান। আমি নিজেই যদি তৈরি না হই, আমি কি তৈরি করব? অনেক ধন্যবাদ। আমার কথাটা হচ্ছে অনুরোধ, প্রত্যেকেই আপনারা ব্যায়াম করুন, এবং ছেলে মেয়ে বয়স হয়ে গেছে এটা ভাববেন না, সব বয়সেই ব্যায়াম করা যায়। আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি নির্মলদা, অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের মধ্যে এসেছেন, এবং আমি সত্যিকারে গর্বিত, এবং আমার ভালো লাগলো আপনারা আমাকে ডেকেছেন। না, এটা তো আমাদের, আমি আসবো সব সময়, জন্য আমরা এই ধরনের কাজ করি। এবং আজকে আমরা নির্মল বাবুর কাছ থেকে যেটা শুনলাম, যে শরীরচর্চা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা জিম হতে পারে, সেটা পাওয়ার লিফটিং হতে পারে, সেটা শরীরচর্চা হতে পারে, সব কিছু হতে পারে, যোগাসন হতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশিক্ষণ যেন নিখুঁত হতে হয়। এই নিখুঁত না হলে কিন্তু শারীরিকভাবে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু নিখুঁত হলে কিন্তু শরীর নিখুঁতভাবে গড়ে উঠবে, এবং প্রত্যেক খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ নির্মলদা আপনাকে। যেহেতু সময় নেই, সেহেতু আমরা যাওয়ার আগে এই কথাটাই আমাদের বলার, যে কথাটা নির্মলদা বললেন, যে আগামী দিনে শরীরচর্চা করতে গেলে, কিন্তু শরীরকে তৈরি করতে গেলে কিন্তু ব্যায়াম করতে হবে, অনিবার্যভাবে ব্যায়ামটা করতেই হবে। আজকে আর আমাদের সময় নেই, আমি নিশ্চয়ই আজকে আর আমাদের সময় নেই, আজকে আমরা ফিরে যাব। তার আগে অনেক ধন্যবাদ নির্মলদাকে, নমস্কার। আজকে এই শেষ প্রান্তে এসে আপনাদের আমরা ফিরিয়ে দিচ্ছি, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার এই বিষয়টা নিয়ে আবার ফিরে আসব। তবে আজকে নির্মলদা যেভাবে আমাদের সমৃদ্ধ করলেন, আমার ধন্যবাদ নির্মলদাকে। আজকে আমরা ফিরে যাচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।